আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। অধ্যাপক কার্জন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কার্জন ভাই, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত 2 দিন খুবই অপ্রীতিকর, আলোচনার জন্য আসলে অপ্রীতিকর একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচার হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, তারপর সেটা নিয়ে আমাদের কনভেনশনাল মিডিয়াতেও আলোচনা হয়েছে। জামাতের একজন সংসদ সদস্য সাতক্ষীরা 4 আসনের একটা অপ্রীতিকর একটা নারী নিয়ে বিশেষ জায়গায় ধরা ভিডিও টিডিও এটসেট্রা। তো সেটাকে কেন্দ্র করে দেখলাম জামাত আজকে জামাত মানে অলরেডি তারা জানিয়েছে তারা ওই ব্যক্তিকে, নজরুল ইসলাম সাহেবকে তাদের দল থেকে বহিষ্কার করেছে। তো আপনি তো আইনের শিক্ষক, আমি জানতে চাচ্ছি যে এখন আইনগত অবস্থানটা কি দাঁড়াবে? মানে উনি কি আর এমপি থাকবেন না, নাকি আইনগত ভাবে কি হবে, অথবা নৈতিক ভাবেই বা ওনার কি করা উচিত? জাতীয় সংসদের কি এখানে কোনো ভূমিকা আছে কিনা, এই ধরনের লোক সংসদে থাকবে কিনা, এগুলো নিয়ে আপনার ব্যাখ্যা নেই। প্রথমত যে আপনার আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, আমাদের এখানে যে 70 অনুচ্ছেদটা আলোচিত হয়, যে 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে আপনার একজন সংসদ সদস্য যে দল থেকে তিনি নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছে, সেই দল যদি তাকে, মানে এখানে আপনার 70 অনুচ্ছেদটা আমি একটু পড়ে শুনি। কোনো নির্বাচনে কোনো জি। রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদের উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, আচ্ছা, তার মানে তাহা দুটো হইলে কাজই সংসদে করতে তাহার হবে। আসন শূন্য হইবে এবং তিনি হ্যাঁ। সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন। আচ্ছা, এখানে প্রথম যে মানে দুটো শর্তের কথা বলা হয়েছে, একটা হচ্ছে যদি তিনি পদত্যাগ করেন, আর একটা হচ্ছে যদি দলের বিপক্ষে ভোট প্রদান করেন। জি। এখন দল যদি তাকে বহিষ্কার, সেক্ষেত্রে কি হবে সেটা বলা নাই। আপনি যদি আচ্ছা। এটার 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 যদি আপনি মানে টেক্সচুয়াল যে রিডিং, হ্যাঁ, তাতে করে জি। টেক্সচুয়াল রিডিং এ আমরা বলতে পারি যে এই দুটো শর্তের ভিতরে সেটা আসছে। জি। কিন্তু আপনার এইটা যে ইন্টারপ্রিটেশন, এটা যে ইন্টারপ্রিটেশন, যে তাতে করে আমার কাছে মনে হয় যে তাকে তার সদস্য পদ থাকার থাকা উচিত না, থাকার কোনো কারণ আমি দেখি না। তিনি কিন্তু যে দল থেকে। বাট উনি তো মানে এরকম ঘটনা তো আগে ঘটেছিল, কিন্তু আপনার খেয়াল আছে কিনা? ওই সিরাজগঞ্জের কি মিস্টার স্বপন ছিল একজন, যিনি নাকি দল থেকে পদত্যাগ করেন নাই, কিন্তু তাকে অন্য দল, বিরোধী দল তাকে প্রতিমন্ত্রী বানিয়েছিল। অথবা রাজশাহীতে আলাউদ্দিন সাহেব, উনি সংসদ সদস্য ছিলেন না। তো এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি আগে। যদি মানে আপনার বিরোধী দল থেকে সরকারি দলে চলে যায়, অথবা সরকারি দল থেকে মনে করেন বিরোধী দলের একজন লোককে সরকারি দল এমপি অথবা থেকে তাকে মন্ত্রী বানিয়ে দিল, দল তাকে বহিষ্কার করলেও তার কিন্তু এমপি পদ যায় না। এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে, এর আগে আমরা দেখেছি। যদি সে এই দুইটা, যদি সে নিজে দল থেকে পদত্যাগ করে অথবা যদি সে দলের বিরুদ্ধে কোনো ভোট দেয়, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ চলে যাবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে সংসদ সদস্য পদ যাবে কেন? এখন মানে আমার এখানে কিন্তু কাছে একটা কথা, অস্পষ্টতা আছে। আমার কাছে যেটা কথা যে আপনার, আমরা তো আইন পড়াই। এইটার আইনের একটা বড় জায়গা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন অফ ল। জি। এখন ইন্টারপ্রিটেশন অফ লতে গিয়ে কিন্তু আপনার মানে মূল যে স্পিরিটটা বুঝতে হয়। এখানে আপনি স্পষ্টত 70 অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে, যে আপনি যদি জি। গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, তাহলে পরে ইন্টারনাল ডেমোক্রেসি অফ দ্য পলিটিক্যাল পার্টিস, সেগুলোকে যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে পরে 70 অনুচ্ছেদ তুলে দেওয়া উচিত। এখন এইটা করা হয়েছে যদি কোনো ব্যক্তি যে দল থেকে নমিনেশন পেয়েছেন
থেকে পদত্যাগ করেন কিংবা দলের বিপক্ষে ভোটদান করেন। হুম। আর এইটাকে যদি আমরা মানে অন্যভাবে ইন্টারপ্রিট করি, যে একজন আহ, একজন একজন আপনার আহ, কোন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে কোন দল থেকে নমিনেশন পাবেন, তার একটা ক্রাইটেরিয়া আপনার সংসদের মানে সংবিধানের 66 অনুচ্ছেদে দেওয়া হয়েছে, যে তার 25 বছর বয়স হতে হবে, তিনি সুস্থ মস্তিষ্কের হবেন, হি ইজ নট অফ আনসাউন্ড মাইন্ড, তার নৈতিক স্খলনের কোনো কারণে তাকে তিনি দণ্ডিত হবেন না, দণ্ডিত হলে যদি 2 বছরের মানে কারাদণ্ড হয়, 5 বছর অতিক্রান্ত না হলে তিনি সেটা করতে পারবেন না, এবং তার যে সততা, নিষ্ঠা, নৈতিক চরিত্রের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি একজন জনপ্রতিনিধি। আমরা যখন মানে কোনো লয়ের ইন্টারপ্রিটেশন করি, তখন কিন্তু একটা অনুচ্ছেদ ধরে করি না, আমরা কিন্তু ওইটার সাথে সম্পর্কিত যতগুলো অনুচ্ছেদ থাকে আমরা কিন্তু ওগুলোকে মিলিয়ে তার ইনহিয়ারেন্ট যে স্পিরিটটা, মানে ওই লর মধ্য দিয়ে যারা এই সংবিধানটা প্রণয়ন করেছেন তাদের ইচ্ছেটা কি ছিল। তাদের ইচ্ছেটা ছিল একজন জনপ্রতিনিধি, তিনি অবশ্যই সুস্থ মস্তিষ্কের হবেন, তিনি অবশ্যই সৎ হবেন, তিনি অবশ্যই মানে নৈতিক চরিত্রের অধিকারী হবেন, মানে মোরাল মোরাল টার্কিচিউডকে তো বলা হয়েছে। হ্যাঁ, আপনার নৈতিক স্কলারের কথা কিন্তু এসছে। সুতরাং এইখানে মূল বিষয়টা হচ্ছে সেই সৎ, তারপরে দুর্নীতি পরায়ণ নন, তারপরে আপনার নৈতিক চরিত্রের অধিকারী, তারপরে জনগণের আস্থা ভাজন, তারপর তিনি ইনসাইন হবেন না, এই অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তারপরে আবার যুক্ত হয়েছে দ্বৈত নাগরিক হবেন না, পরবর্তীতে যুক্ত হয়েছে। তো এখন ধরেন এই যে স্পিরিটটা হচ্ছে, যিনি জনপ্রতিনিধি তিনি একজন মানে সবার আস্থাভাজন একজন আদর্শ মানুষ হবে, যাতে তিনি মানে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। তাহলে পরে এইটার যদি কমপ্লিট একটা ইন্টারপ্রিটেশন আমি দাঁড় করাই, তাহলে পরে আমার কাছে মনে হয় যে এই যখন দল থেকে তিনি বহিষ্কৃত হলেন, যে এটা যদি এরকম হতো যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বহিষ্কৃত হয়েছে, সেটা কিন্তু না। এটা কিন্তু সুস্পষ্ট নৈতিক স্খলনের জন্য তার বহিষ্কারটা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার এই মানে ইন্টারপ্রিটেশনটা মানে প্রযোজ্য হবে বলে আমার কাছে আমি মনে করি। হ্যাঁ, এবং আপনি আরো বেশ কিছু বিষয় এখানে চলে আসবে, যে আপনার যদি দল এটা স্বীকার করে নেয় যে এটা নৈতিক স্খলনের জন্য, দল যদি বলে যে নৈতিক স্খলনের জন্য তাকে বহিষ্কার করা, তারপরে প্রশ্ন আসবে যে এরকম নৈতিক স্খলনের জন্য যে ব্যক্তিকে আপনি বহিষ্কার করলেন, তাকে আপনি কিভাবে সংসদ সদস্য হিসেবে আপনি মানে তাকে অ্যালাউ করবেন, সেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে চলে আসবে। তার মানে আপনি আসলে বলতে যাচ্ছেন যেটা, যে উনি এমপি থাকুন বা না থাকুন, ওনাকে এমপি রাখা হোক বা না হোক, এই ঘটনা জামায়াতে রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা। আমি যেটা মনে করি যে আপনার জামাতের রাজনীতির জন্য বড় ধাক্কা এক অর্থে তাই, যে আপনার নতুন প্রেক্ষাপটে এবং নতুন করে 5ই আগস্টের পরে তারা যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তারা নিজেরাও নানা রকম প্রচার করেছেন। কিন্তু আমরা যেটা জানি ইতিহাস পড়ে কিংবা আপনার ধরেন রাজনৈতিক যে ক্রোনোলজি সেটা দেখে, আমরা যেটা জানি যে ব্রিটিশ আমল থেকে তারা এমন একটা দল যে তারা বারবার ভুলই করেছেন। তারা পাকিস্তানের বিরোধিতা করেছেন, তারপরে পাকিস্তানে আসার পরে বাংলাদেশের বিরোধিতা করেছেন, এবং বাংলাদেশের 71 সালে যে মুক্তিযুদ্ধ সেটা বিরোধিতা করে তারা শুধু বসেই থাকেনি, তারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং সেটার জন্য আপনার একদম পাকিস্তান তৎকালীন যে সরকার, তারা গেজেট করে একদম অক্সিলিয়ারি ফোর্সের ভিতরে আবার কতগুলো ছিল, রাজাকার, আল বদর, আল শামস, এবং সেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ সম্পর্কিত যে আইন, সেখানে কিন্তু ইউনূস সরকারও সেটাকে আপনার ডিলিট করতে পারে। সুতরাং তারা যে একদম আপনার এক হচ্ছে ইতিহাসের তথ্য, মানে ইতিহাস প্রতিষ্ঠিত সত্য, আর একটা হচ্ছে আইনের সত্য, সবকিছু মিলে তারা কিন্তু মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি। এবং তারা যেটা করেছে, বারবার যেটা এসছে, তাদের প্রধান যে তাত্ত্বিক নেতা মওদুদী সাহেব, তিনি কিন্তু 1955-56 সালে তিনি আহমদিয়াদের নিয়ে একটা কারণে দাঙ্গা তৈরি করেছিলেন, সেই দাঙ্গায় প্রায় 100 মানুষ মারা গিয়েছে, এবং সেই জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এবং সেই মৃত্যুদণ্ডটা 2 বছর পরে পলিটিক্যাল কি সেটেলমেন্টের মধ্য দিয়ে সেটা রোহিত করা হয় আইয়ুব খান এসে। তো এই যে দলটা, এই দলটাকে আমরা জানি কিন্তু বিভ্রান্তি তৈরি করার দল হিসেবে, মুনাফিকি করার দল হিসেবে। কারণ 71 সালে তাদের যে রিপোর্ট, সেটা হচ্ছে তারা জেনোসাইড নিজেরাও করেছেন এবং জেনোসাইড যারা করেছে তাদের সহযোগী ছিলেন। তারা ধর্ষণ করেছেন, ধর্ষণের সহযোগিতা করেছেন, তারা লুপ্তরাজ করেছেন। সেজন্য 1972 সালে আপনাদের স্পেশাল ট্রাইব্যুনালে তাদের বিচার হয়েছে। পরবর্তীতে 2010-11 পরে 71-এর মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিচার হয়েছে। সুতরাং আমরা কিন্তু তাদের এই মুনাফিকি চরিত্র এবং পলিটিক্যাল ডিসঅনেস্টি কিংবা ধরেন ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এবং আপনি ধরেন ইসলামের নামে, কারণ এইখানে ধরেন যে মোটামুটি একটা ঐক্য আছে। আপনি দেখবেন যে বিএনপির তরফ থেকেও আমি যতটুকু জানি যে আপনার ইলেকশনের সময় বলা হয়েছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, আমরা জামায়াতে ইসলামের কিংবা মওদুদের ইসলামে বিশ্বাস করি না। এবং আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বারবার বলেছেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি এবং মদিনা সিটি স্টেটে প্রফেট মোহাম্মদ যে আপনার সেকুলার প্রিন্সিপাল ফলো করেছিলেন আমরা সেটা অনুসরণ। হ্যাঁ, এবং তাদের যে আপনার আমরা 5ই আগস্টের পরে তারা একটা ভাবমূর্তি নিয়ে নামলেন যে জামাত হচ্ছে সৎ মানুষের দল, জামাতের লোকজন দুর্নীতি করে না, তারা হচ্ছে বিশুদ্ধ চরিত্রের। কিন্তু এখন মানে আমরা তো আগেও তাদের নানা রকম মুনাফিকি দেখেছি, আমরা আগেও তাদের নানা রকম বিভ্রান্তি তৈরি করা কিংবা প্রতারণা করা, তারপরে মানুষ হত্যার সাথে জড়িত থাকা, ধর্ষণের সাথে জড়িত থাকা। এবার তারা নতুন একটা ইমেজ নিয়ে এসছেন এবং সেই ইমেজটাও কিন্তু আপনার ধরেন নানাভাবে সেটা বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। একটা দুইটা ঘটনা না, অনেক ঘটনা, আপনার প্রচুর ঘটনা আপনার উল্লেখ করা যাবে। হ্যাঁ, এবং তারা দেখেন আপনার নারী স্বাধীনতার ব্যাপারে তারা তাদের জামাতে ইসলামের যে সংবিধান, সেই সংবিধানে তারা মানে ধর্মভিত্তিক যে শাসন ব্যবস্থা সেটার কথা বলেছে। আবার ওদিকে তারা এই নির্বাচনকে সামনে রেখে ওয়েস্টার্ন ধাঁচের যে গণতন্ত্র সেটার কথা বলছে। এই ওয়েস্টার্ন ধাঁচের গণতন্ত্র তো তারা অনুমোদন করেন না। তো এই যে তাদের যে মানে দলীয় তারপরে আদর্শিক মুনাফিক, এবং তা আপনি ধরেন যে হিন্দু প্রার্থী তারা করেছিলেন, সেটা প্রচুর আপনার বিতর্কিত হয়েছে যে তারা কি করে একজন হিন্দুকে প্রার্থী করেন, সেটা তাদের দলীয় যে ম্যানিফেস্টো, তারপর তাদের যে আদর্শ সেটার সাথে কতটুকু যায়। আপনি যখন একদম ঘোষণা করবেন যে না বাবা আমরা এই মানে এরকম একটা দল হলেও আমরা সমস্ত মানে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি করছি, কিন্তু ওখানে দেখেন যে নারীদের ক্ষেত্রে তারা কি করবে, একজন নারীকেও তারা কিন্তু নমিনেশন দিলেন না। হ্যাঁ, ওদিকে আবার তারা নারী অধিকারের পক্ষে কথা বলছেন, 5 ঘন্টা করে দিবেন। এবং সবচেয়ে বিতর্কিত যেটা হয়েছিল যে আপনার ওনাদের আমির ওনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেটা ফাঁস হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে তিনি যেটা বলেছেন যে আপনি কর্মজীবী মহিলা যারা তাদেরকে তিনি পতিতার সাথে তুলনা করেছেন। এবং এটা নিয়ে মামলা করতেও গিয়েছিলেন কয়েকজন, তাদের ঠেকানো হয়েছে। এবং আপনি তাদের তৃণমূলের নানা নেতাকর্মী বিভিন্ন সময় একই কথা বলেছেন, এই যে যারা এই কর্মজীবী মহিলা যারা সকালে উঠে রেডি হয়ে অফিস আদালতে যান, কর্মক্ষেত্রে যান, তাদেরকে সেটা বলেছেন। তো এই যে মুনাফিকি, যে নারীকে আপনি আসলে সম্পূর্ণ পূর্ণাঙ্গ মর্যাদার মানুষ বলে মনে করেন, নারীকে আপনি ভোগের পণ্য মনে করেন, নারীকে আপনি একটা মানে আপনার সমমানের মনে করেন, আপনি একটা মানে আপনার যে মানে উমেন ইজ সাবজেক্ট টু ইউ। এই যে আপনার প্রত্যেকটা জায়গাতে মুনাফিক, মানে আপনি গণতন্ত্র নিয়ে হোক, মানবাধিকার নিয়ে হোক, নারী নিয়ে হোক, প্রত্যেকটা জায়গায় তারা যে মুনাফিকি করে তারপরে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করলেন। এবং সেটা তো আপনার পথে ঘাটে, এটা তো আপনি শুনতেই পাবেন যে জামাতে ইসলাম যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করছে, মানে তাতে তো জান্নাতে যাওয়া যেমন সহজ হবে, কিন্তু জামাতের রাজনীতির জন্য সেটা খুব বড় মানে তাদের সেই মানে তাদের সেই কনসিকুয়েন্স যেটা হবে সেটা তাদের চুকাতে হবে। হ্যাঁ, কারণ তুমি যে রাজনীতি আজকে করছো সেটার ফলাফল তো তোমাকে বিবেচনা করতে হবে। সুতরাং সবকিছু মিলে তারপর আপনি দেখেন কিছু মুক্তিযোদ্ধাও যোগ দিলেন কিংবা তারা যোগ দেওয়াল যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। হ্যাঁ, তো এই যে সবকিছু মিলে তাদের যে মুনাফিকের যে রাজনীতি সেটা কিন্তু মানে উন্মোচিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু অন্য প্রসঙ্গে, ঠিক অন্য প্রসঙ্গ না, রাজনীতি প্রসঙ্গে আরেকটা কথা বলি।
যে এরই মধ্যে আপনি দেখছেন যে দেশের যদিও জামাত বিএনপি দুইটাই তো সংসদের বড় দল, তাদের মধ্যে একসময় ঐক্য ছিল, একসময় একসঙ্গেই ছিলেন, কিন্তু এখন যে জিনিসটা নিয়ে বিরোধ হচ্ছে সেটা হলো জুলাই সনদ, জুলাই সনদের বাস্তবায়ন, সংবিধান সংশোধন নাকি সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ গঠন, এই যে নানা রকম কথাবার্তা আসতেছে। এবং বিএনপি বারবার বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন করলেই বা কি হবে? আপনি কি মানে এই যে জুলাই সনদ দিয়ে যে টানা হেঁচড়া যে চলছে, যেটা অথবা সংবিধান সংস্কার বা সংশোধন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো বাংলাদেশের 55 বছর হয়ে গেল। তো অর্ধ শতাব্দীর বেশি তো একটা রাষ্ট্রের জন্য একদম কম সময় না। 1972 সালে আমরা যে সংবিধানটা করেছিলাম সেইখানে আপনি সংবিধানকে বলে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এবং সেখানে আপনার সরকারের যে তিনটা বিভাগ, নির্বাহী বিভাগ, তারপর আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাদের কর্মপরিধি কি হবে, তাদের ক্ষমতা কি হবে, তারা কিরকম কাজ করবেন, সেইটা একটা আউটলাইন ছিল। স্থানীয় সরকার কি হবে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে। তো ওই সংবিধানটাকে আমি মনে করি মোটামুটি একটা ভালো সংবিধান, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শুরু করার। কিন্তু এই সংবিধানটাকে আপনার রিভিউ করতে, যে এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের সংবিধান 7টা আর্টিকেল ছিল, পরবর্তীতে তারা অনেকগুলো সংশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে সেই মানে সংবিধানকে আপ টু ডেট করেছে কিংবা সময়ের সাথে তাল মিলিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনার অবশ্যই আমরা দাবি করতে পারি যে আপনার এখানে ধরেন যে ক্ষমতার যে ভারসাম্যহীনতার কথা বলা হয়, যে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে আপনার ইলেকশন কমিশনকে আরো বেশি শক্তিশালী কিংবা স্বাধীন করা, কিংবা বিচার বিভাগের স্বাধীনতা আমরা পুরোটা দেখি না। হ্যাঁ, তারপর আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ বেঁধে দেব কিনা, এই যে আপনার মৌলিক সংস্কারগুলো এসছে, এবং যাতে করে আপনার সুশাসনটা নিশ্চিত হয়, যাতে করে জনগণের অধিকারকে আরো বেশি শক্তিশালী করা যায়, তো সেইটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এখন কথাটা হচ্ছে যে এইটা কিন্তু আপনি কনস্টিটিউশন সংশোধন করেই করতে পারতেন। এটা কিন্তু সংবিধানকে কবর দেওয়ারও কোনো দরকার নেই, ছুঁড়ে ফেলারও দরকার নেই। তো 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম যে এইখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারপর উগ্রবাদী শক্তি, তারা কি করলো যে তারা নিজস্ব হিডেন এজেন্ডা নিয়ে আসলো, যে 71 সালকে ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তারপরে আপনার রাষ্ট্রীয় চাল মূলনীতি পরিবর্তন করতে হবে, এইটাকে বাতিল করে দিয়ে নতুন নতুন আপনার জুলাই চার্টারের ভিত্তিতে সবকিছু করতে হবে। কিন্তু এইটা তো আপনি 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 আপনার তো কোনো যুক্তি, আপনি যে কথাগুলো বললেন সেটা মানে পলিটিক্যাল রেটরিকের, যে আমরা স্লোগান দেই না, যে জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ, কিংবা মানে আহ, একটা স্লোগানের মতো করে একটা কথা বললে যে 72-এর সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এটাকে কবর দিতে হবে। কিন্তু আপনি তো 72-এর সংবিধানটা আপনাকে দেখাতে হবে, তো এই যে সংবিধান, হ্যাঁ এই সংবিধান আপনাকে দেখাতে হবে, আমাকে বলতে হবে দিস ইজ প্রিএম্বল, এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এখানে ফান্ডামেন্টাল রাইটস, এখানে এক্সিকিউটিভ, এখানে জুডিশিয়ারি, এখানে আপনি প্রত্যেকটা তো কথা বলা আছে, তাই না? তা আপনি তো সেটা আলোচনা করে আপনাকে দেখাতে হবে যে এই সংবিধানটা ভাই চলে না। আপনি সেটা না বলে নিজের মতো করে একটা কথা বললেন, এবং আপনি কিছু বিদেশি সুশীলকে ভাড়া করলেন, যারা আপনার কথার চাতুরি দিয়ে কথার চাতুরি দিয়ে যে 72-এর সংবিধান যদি থাকে তাহলে পরে ওই মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মানে তাদের সব সময় সেটা গাত্রদাহ হয়, কিংবা তারা সেখানে মানে 72-এর কিংবা মুক্তিযুদ্ধের কোনো কিছু আসলে তাদের পরাজয়, এবং তাদের যে মানে তারা কিভাবে জাতির সাথে প্রতারণা করেছিলেন, কিভাবে পরাজিত হয়েছিলেন, সেটি বারবার চলে আসে। সেই জন্য তারা ছলে বলে কৌশলে এটাকে বাতিল করতে চেয়েছেন। তো এই যে বিষয়গুলো, কারণ আপনি সংস্কারের ব্যাপারে কিন্তু আমার নিজেরও দ্বিমত, কিন্তু তারা যখন এসে সেকেন্ড রিপাবলিকের কথা বললেন, তারা যখন এসে গণপরিষদের কথা বললেন, এবং আমি শুধু তখন হাসতাম, এবং আপনাদের কারো কারোর সাথে যখন এই ইউটিউবে কথা বলেছেন, বলেছে যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা সেকেন্ড রিপাবলিক কি বোঝে, গণপরিষদ কি বোঝে, কোন প্রেক্ষিতে সেটা করা যায় তারা জানে। আর এই যে আপনার সংস্কারটা করলেন, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো সংস্কার যদি আপনি করতে হয়, আমি আপনি মানে প্রফেসর কার্জন, মাসুদ কামাল, এরকম মানে 20 জন, 50 জন, 1000 জন মানে দিনের পর দিন আলোচনা করলেও কিচ্ছু হবে না। কারণ এইখানে যে পলিটিক্যাল মেজর স্টেক হোল্ডার,
যে আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংস্কার কিংবা সাংবিধানিক সংস্কার এইটা আওয়ামী লীগ বিএনপির কনসেপ্ট ছাড়া এটা হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু করবেন, আপনি সাংবাদিকদের যখন কিছু করবেন, সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদের মতামত ছাড়া, তাদেরকে না নিয়ে আপনি যদি সেটা করেন, সেটা কি টিকবে? সুতরাং এইখানে আমরা রাষ্ট্রীয় সংস্কার টংস্কার যাই বলি, আপনার সেটা রাজনৈতিক দলগুলো সেটা একমত হতে হবে, নইলে পরে আপনার মানুষের মধ্য দিয়ে এমন একটা ইতিবাচক চাপ তৈরি করতে হবে যাতে করে সেটা তারা করেন। কিন্তু বিষয়টা হয়েছে যে তারা একটা মানে কৌশলের আশ্রয় নিয়েছে, তারা একটা কৌশলের আশ্রয় নিয়েছেন। এবং এই যে আপনার গণভোটটা হলো, যে গণভোটটা তো পুরোপুরি অবৈধ ছিল। কারণ আপনার যখন গণভোটটার কথা বলা হয়, তখন কিন্তু বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে গণভোটের কোনো কথা ছিল না। পরবর্তীতে অর্ডিন্যান্স করে গণভোটের কথা বলা হয়, এবং সেই অর্ডিন্যান্সটাও কিন্তু আপনার পরবর্তী যে সংসদ, বর্তমান সংসদ ভ্যালিডেট না করলে এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, এবং আপনি এটা ছলে বলে কৌশলে, কিন্তু আপনার যদি না থাকতো সংবিধানের ভেতরে যে সংশোধন করে আমি রিফর্ম করতে পারছি না, তখন আপনি সেটা করতে পারতেন। কিন্তু আপনি সেটাকে অ্যাভয়েড করে একটা জটিলতা তৈরি করলেন, এবং রেফারেন্ডাম যে কোয়েশ্চেন, আপনি 4টা কোয়েশ্চেনের ভিতর 62টা 68টা কোয়েশ্চেন ঢুকিয়ে দিলেন, এবং সেটা আপনার একটা প্যাকেজ। হ্যাঁ না কিভাবে হবে সেটা আমরাই বুঝতে পারি না, সাধারণ মানুষ কি করে বুঝবে? এই যে আপনার একটা প্রতারণা, একটা কূটকৌশল, এই যে মানুষকে ধোঁকাবাজির এই সমস্ত বিষয়ের কারণে শেষ পর্যন্ত এটা হয়নি। এবং অন্তত বিএনপিকে আমি কনগ্রাচুলেট করি যে দে টুক দি ভেরি কারেক্ট ডিসিশন, যে তারা সংসদ সদস্য হিসেবে আপনার শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান মানে সংশোধন পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন। এটা খুব ভালো ভালো কাজ হয়েছে। জি, তাহলে এখন আবার জামাত যে আপনাকে এখন তারা রাজপথে আন্দোলনের কথা বলছে, এবং তারা তাদের জুলাই যে সনদটা সেটা বাস্তবায়ন না করলে এবং সেভাবে সংবিধান সংশোধন না করলে সরকার ফেলে দিবে, যেটা বলছে, এটা আসলে তাহলে আপনার বিবেচনায় কোনো আপনার যৌক্তিক কোনো ভিত্তি নেই? আমি যেটা মনে করি যে আপনার 5ই আগস্টের পরে যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে, তার পুরাতন বন্দোবস্তটা ভালো। এখন নতুন বন্দোবস্তের মধ্যে দিয়ে তো আপনাকে দেখাতে হবে যে পুরাতন বন্দোবস্তে এইগুলো ছিল, নতুন বন্দোবস্তে এইগুলো নতুন, এগুলো ভালো। তা আমরা তো দেখছি যে নতুন বন্দোবস্তটা পুরাতন বন্দোবস্তের চেয়েও খারাপ। হ্যাঁ, তাহলে তো মানুষ এখন বলবে যে ওই আগে যারা ছিল তারাই ভালো ছিল, তাদেরটাই ভালো ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক। সুতরাং যারা এই নতুন বন্দোবস্ত নিয়ে এসছেন কিংবা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তাদের দেখাতে হবে যে বাবা, আমরা দুর্নীতি করি না। কিন্তু আমরা তো দেখলাম ছাত্র উপদেষ্টা কি পরিমাণ দুর্নীতি করলেন। হ্যাঁ, তারা যে সমস্ত বিষয়ে বৈষম্য, কোটা, দুর্নীতি, তারা নিজেরা তো সেটা করে একদম জনগণকে বিরক্ত করে দিলেন। হ্যাঁ, তো এইটা আপনাকে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ওই মানুষ কিন্তু এগুলো বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে আমার দুর্নীতি হচ্ছে কিনা, আমার গণতন্ত্র ভালোভাবে চলছে কিনা, আমার দ্রব্যমূল্য পরিস্থিতি কেমন, আমার মানবাধিকার কেমন, আমার নারী অধিকার কেমন, এগুলো বোঝার জন্য কিন্তু বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এবং মানুষ কিন্তু এটা বুঝতে পারে। এখন ধরেন যে মানে অনেকেই মানে বিএনপি এবং জামাতের সম্পর্কে অনেকেই বলছেন যে এটা তো তারা একই দল। তারপরে ধরেন যে তারা শেষ পর্যন্ত মিলে যাবেন, অনেকেই এরকম এরকম বলছেন। আবার অনেকেই বলছেন যে সরকার, দিস গভর্নমেন্ট ইজ এক্সটেনশন অফ ইউনুস গভর্নমেন্ট। অনেকেই বলছেন অনেক কিছু। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে 5ই আগস্টের পরে আপনার সবকিছু, 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক। 5ই আগস্টের পরের বাংলাদেশে সবকিছুই আওয়ামী লীগের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, তারপরে জামাতের জন্য চ্যালেঞ্জিং, সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জিং, বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং, সিভিল সোসাইটির জন্য চ্যালেঞ্জিং। আর পুরো নতুন একটা সবকিছু আমরা দেখছি। 5ই আগস্টের আগে যেভাবে আমরা বাংলাদেশকে দেখেছি, যে বিশ্ববিদ্যালয় দেখেছি, যে সাংবাদিকতা দেখেছি, যে রাজনীতি দেখেছি, যে তরুণ প্রজন্ম দেখেছি, সবকিছু কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এবং এইখানে ধরেন যে হ্যাঁ, বলা হচ্ছে যে জামাত বিএনপি তারা একই 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 রাজনীতি করছে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে কেন সেটা মনে হয় না, কারণ আপনার আছে তাদের আদর্শিক কিংবা তাদের অনেক জায়গাতে মিল আছে, এটা সত্যি। কিন্তু আপনি দেখেন জামাত কিন্তু বিএনপিকে জামাত কিন্তু আপনার 5ই আগস্টের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই কিন্তু তারা বলা শুরু করেছে
যে এই সরকার যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে তারা রাস্তায় নেমে আসবে এবং সরকারকে ফেলে দেবে। এবং শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময় মাননীয় শিক্ষামন্ত্রী যে তার ব্যাপারে যে আন্দোলনটা হলো, সেখানে কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়ে দিল। আবার এদিকে দেখেন যে আবার সরকার যে বসে আছে তা কিন্তু না। আপনি দেখেন যে 2-3 দিন আগে আমরা দেখলাম আপনার হেফাজতে ইসলাম ওই তাদের 7 দলীয় জোটের একটা 7 দলীয় মানে 7টি দলের ভিতরে তাদের দল কিংবা সম্প্রদায়ের ভিতরে একটা আলোচনা হয়েছে এবং সেইখানে কিন্তু আপনার মানে সরকারি দলের একটা ইন্ধন আছে কিংবা পৃষ্ঠপোষকতা আছে যে জামাতকে একটা সিগন্যাল দেওয়া যে তুমি যে আমার বিরুদ্ধে তুমি যে কথা বলছো কিংবা তুমি যে আমাকে ফেলে দেওয়ার কথা বলছো, আমি কিন্তু বসে নেই। হ্যাঁ, তো এইটা এটা 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 এক জিনিস। আবার দেখেন যে আপনার এই যে আপনার এই ইসলামী ব্যাংকের যে ঘটনাটা, সেটার মধ্য দিয়ে কিন্তু সরকার একটা বড় বার্তা দিয়ে দিল। হ্যাঁ, ইসলামী ব্যাংকের ওইখানে যে এতগুলো টাকা তুমি প্রায় 22,000 কোটি টাকা তুমি নির্বাচনে ফান্ড হিসেবে ব্যবহার করবে আর আমরা এইভাবে বসে থাকবো। মানে আমার কাছে মনে হয় যে এত সিম্পল হবে না। এবং আপনি যার যার রাজনীতি তার সেই জায়গায় যদি আপনি করতে না পারেন তাহলে পরে তাকে মূল্য দিতে হবে। আর আমি যে কথাটা এখন বলতে চাই যে আপনার জামায়াতে ইসলাম তারা যে ভাবমূর্তি আপনার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল যে তারা খুব সৎ, তারা দুর্নীতি করেন না, তারা মানে তাদের নেতা নেত্রীদের চরিত্র ফুলের মতো পবিত্র, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেকগুলো ঘটনায় দেখছি আমরা কিন্তু ভেঙে পড়ছি। এবং তাদের সেই ঐতিহাসিক এবং তাদের যে পলিটিক্যাল ক্রোনোলজি, সেটার মধ্য দিয়ে তাদের যে রাষ্ট্রীয় মুনাফেক, সেই চরিত্রটা কিন্তু আবার উন্মোচিত হচ্ছে। সুতরাং এইটা আপনার জামায়াতে ইসলাম আমরা দেখেছি যে তারা তাদের সমর্থন বেড়েছে এবং তারা এমন একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে। তা আমার মনে হয় যে ইতিমধ্যেই 5ই আগস্টের পরে জামায়াতে ইসলাম যে আপনার বাড়াবাড়ি করেছে, তারা যে মব করেছে, তারপরে তারা যে মুনাফেকি করেছে, তারা যে বিভিন্ন জায়গায় ধোঁকা দিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তাদের পে করতে হবে, তাদের কিন্তু এটা মূল্য পরিশোধ করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আইনের শিক্ষক জনাব হাফিজুর রহমান কার্জনের বিশ্লেষণ। আমরা জানি না সামনে কি হবে আমাদের জামাতের এই আলোচিত এমপি সাহেবের ভবিষ্যৎ। এটা আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো। আমরা যতই জানি এর মধ্যে জামাতে ইসলাম নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে যে তাকে যে বহিষ্কার করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে জানানোর ব্যাপারটা নিয়েও একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় যে তাদের কেন জানানো হলো, তাহলে কি তার সংসদ সদস্য থাকছে না। যদি সেরকম কিছু হয়, আমার মনে হয় এটা একটা আমাদের রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদদের জন্য একটা নতুন শিক্ষা হিসেবে আসতে পারে। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।